পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা 36। অনেকটা সময় পার হয় যে সে আগের মতোই বসে থাকে, ভয়ে কেউ একটা টু শব্দও করে না। করবী ধীর পায়ে এগিয়ে এসে জ্যাসের কাঁধে হাত রাখে। জ্যাস শান্ত দৃষ্টিতে তাকায় করবীর দিকে, আগুন চোখে ফিরে তাকায় ফারহান শিকদারের দিকে। মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে ফারহান শিকদারের উপর, শরীরের সর্বশক্তি দিয়ে একের পর এক ঘুষি মারতে শুরু করে। মারতে মারতে মুখ রক্তাক্ত করে ফেললো, একটু রাগও কমে না। মেহরাব এসে জ্যাসকে টেনে ধরে, হামজাও থামায়। তখনও ফারহান জানোয়ারের মুখে বাঁকা হাসি। জ্যাসুদার বলে, ছাড় আমাকে, ওর কলিজা কত বড় আজ আমি মেপে দেখব। আমার মায়ের খুনির মৃত্যু আমি এত ভয়ঙ্কর ভাবে দিব যে দেখবে রুহ কেঁপে উঠবে। জ্যাস আবারও গিয়ে ফারহানের পড়ে থাকা রক্তাক্ত শরীর চেপে ধরে বলে, বল, ওই দিন কেন আমাকে করবীর বাড়িতে পাঠিয়েছিলি? তোর আর কি উদ্দেশ্য ছিল? ফারহান বিশ্রী একটা হাসি দিয়ে বলল, তোরে শেষ করতে পাঠিয়েছিলাম। প্রথমে তোকে আমি নিজের আঙুলে নাচিয়েছিলাম, কিন্তু এরপর তুই পুরো দেশের ভয়ঙ্কর মাফিয়া হয়ে উঠলি। আমি সহ্য করতে পারি না যে কেউ আমার থেকে বড় হবে, তাই তোকে পাঠিয়ে দিয়েছিলাম। বাইজিদ শিকদার তোর শত্রুর মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগাতে, কিন্তু তুই শত্রুর মেয়েকে বিয়ে করে ফেললি। এরপর ভাবলাম আরও কিছু সময় দিতে হবে। মেহেরাব ওই মেয়েটিকে ভালোবাসে, তাই চাইলাম দুই ভাইয়ের মধ্যে ঝামেলা তৈরি করে তোকেই সরিয়ে ফেলতে, কিন্তু কিছু হলো না। তারপরে ভাবলাম এই মেয়ে যথেষ্ট তোকে শেষ করার জন্য। ফারহান আরও বলে, ওর মা বাবা সবাইকে খুন করে তোর উপর চাপিয়ে দিলাম। প্রথমে তো সব কিছু ঠিক ছিল, প্রতিশোধের আগুনে তোর বুকে ছুরি বসালো, তারপরও তুই বেঁচে গেলি আর ও পালিয়ে গেল। আমার প্ল্যান আবারও নষ্ট হলো। এরপর রাশিয়ার গুহায় গিয়ে আমি হ্যালোসিনেশন সৃষ্টি করলাম, ভয়ানক শব্দ, বাচ্চার কান্না, এসব দিয়ে তোর মনে বিভ্রান্তি সৃষ্টি করতে, কিন্তু কিছুই হলো না। তবুও সব কিছু পরিকল্পনা মাফিক চলছিল। আমার একটাই উদ্দেশ্য ছিল তোর মায়ের মতো তোকেও শেষ করে দেওয়া। জাস্ট আর কোনো প্রশ্নের উত্তর শুনতে চায় না। তার চোখে এখন এক পঞ্জীভূত ক্রোধ, যা আগের চেয়ে আরও তীব্র হয়ে উঠেছে। সে এবার জ্যাসের আগেই মেহেরাব পিস্তল বের করে ফারহান শিকদারের হাতে গুলি করে বুকে পা চেপে ধরে বলে ওঠে, তোর তো নরকেও জায়গা হবে না। জীবনে এত এত পাপ করেছিস, দেখে মনে তো হতো ভদ্র, ইনোসেন্ট, আসলে তুই একটা জানোয়ার। ফারহান শিকদার ঘোলাটে চোখে মেহেরাবের দিকে তাকিয়ে বলল, ছেলে হয়ে বাপের বুকে পা রাখছিস? এই রাগ, এত জেদ, আমার সব কিছু তো তোর জন্য করা। মেহেরাব অবাক হয়ে, সাথে উপস্থিত সবাই। ছেলে? ফারহান শিকদার রক্তমাখা হাসি দিয়ে বলে, তুই আমার আর শাইলা সিদ্দিকের ছেলে। বাইজিদ শিকদার একদম শান্ত। শাইলা সিদ্দিকি লজ্জায় মাথা নত করে রেখেছে। ও, এর লজ্জাও আছে। বাইজিদ শিকদার যেন আগে থেকেই সব কিছু জানত। বাকি সবাই যেন আকাশ থেকে পড়েছে। মেহেরাব মায়ের দিকে তাকিয়ে বলে, এটা মিথ্যা। শাইলা সিদ্দিকি কিছু বলে না। কথা বলুন, এটা মিথ্যা। এক তো আপনার মতো নোংরা মহিলার গর্ভে জন্মে নিয়েছি, ঘৃণায় মরে যাচ্ছি, আর এমন মানুষের পাপের ফল শুনলে এই পৃথিবীকে মুখ কিভাবে দেখাবো? তার কথা শোনার পর শাইলা সিদ্দিকি শুধু চুপ করে থাকে, মুখ নিচু করে। তার মুখের শান্ত ভাব যেন মেহেরাবের রাগকে আরও বাড়িয়ে দেয়। মেহেরাব কাঁপতে থাকা গলায় আরও একবার বলে, এত পাপ করেও নিজেকে এতটা ঘৃণিত মনে হয় না? আজ নিজেকে আপনার সন্তান ভাবতেই পৃথিবী থেকে নিজেকে মুছে ফেলতে ইচ্ছে করছে। শাইলা সিদ্দিকের শান্ত মুখ দেখেই মেহেরাব হিংস্র হয়ে ওঠে। রাগে ফারহান শিকদারের দিকে এগিয়ে এসে গলা চেপে ধরতেই ফারহান শিকদার বলে উঠল, ভেবেছিলাম বাপের ছেলে বাপের মতো হবি। এই মিথ্যা ভালো মানুষই দেখিয়ে লাভ নেই। তোর শরীরে আমার রক্ত বইছে, তুই আমাকে মারতে পারবি না। আর তুই মারলেও করবি তো আমাকে মরতে দিবে না। করবীর আগে কাঁপতে থাকা চোখে তাকাতেই ফারহান শিকদার বলে উঠল, তোর মা সুইট হার্ট এখনো আমার ল্যাবে বন্দি। নিজের মাকে পেতে চাই না, দেখতে চাই না। মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। জেসমিন রেগে পাশ থেকে একটা রড দিয়ে সজোরে আঘাত করে ফারহানের মাথায়। সাথে সাথে রক্ত বের হয়ে জ্ঞান হারায় ফারহান শিকদার। বাড়িতে আর কোনো শব্দ হয়নি, কেউ ভয়ে একটু শব্দও করেনি। এক হাতে টিস্যু দিয়ে ময়লা ধরার মতো ধরে টেনে কোথাও একটা নিয়ে যায় জ্যাস ফারহান শিকদারকে। করবীর কানে যেন এখনো বেজে চলছে সেই একটা শব্দ, তোর মাকে দেখতে চাস না? বেঁচে আছে ওর মা। এটা কতটুকু সত্যি করবীর জানা নেই, তবে করবী এর সত্যিটুকু খুঁজে বের করবে। মেহরাব আর পেছন ফিরে ঘৃণায় তাকায়নি শাইলা সিদ্দিকি, বাইজিদ শিকদারের দিকে। এদের কি ভয়ঙ্কর পরিণতি হবে তা তো সকলেই দেখা যাবে। সারা রাত জ্যাস আর ফিরেনি। সকালে খুব স্বাভাবিকভাবে ও বাড়ি ফিরল। বাড়ি ফিরে আদেশ দিল পুরো শহরে ঘোষণা করা হোক আজ মন্ত্রীপক্ষ থেকে ফ্রিতে খাওয়ার আয়োজন করা হচ্ছে। একটার আগে যেন সবাই নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকে। হামজা জ্যাসের কথা মতো তাই করল। বিরাট বড় মাঠে আয়োজন করা হলো।
খুবই সুন্দর করে সাজানো হলো, বড় একটা গর্ত করা হলো। মেহরাব নিজের মায়ের সামনে এগিয়ে এসে বসলো। সে আগের মতো নিচে পড়ে আছে শাইলা সিদ্দিকী। মেহরাব মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, পৃথিবীতে একটা মুখ আমার সবচেয়ে বেশি প্রিয় ছিল, জানেন সেটা কে? একজনকে আমি অন্ধ বিশ্বাস করতাম, সবচেয়ে ওপরে তাকে রেখেছিলাম। আজ এইসবের বিনিময়ে কি পেয়েছি জানেন? জারজ সন্তান, যাকে আমাদের সমাজ ঘৃণার চোখে দেখে। আমি আপনার পাপের ফল ছিলাম। এত ঘৃণা হচ্ছে নিজের প্রতি, এত এত পাপ করেও নিজেকে এতটা ঘৃণিত মনে হয়নি। আজ নিজেকে আপনার সন্তান ভাবতেই পৃথিবী থেকে নিজের অস্তিত্ব মুছে নিতে ইচ্ছে করছে। আপনি একজন নারী হয়ে অন্য নারীর সাথে এমনটা হতে কিভাবে দেখেছিলেন? একটু রুহ কাঁপেনি? আল্লাহর শাস্তি অনেক ভয়ঙ্কর, এটা মনে পড়েনি? একজন নারী হয়ে আরেকজন নারীর এভাবে মৃত্যু দেখেও আনন্দ পেয়েছেন। আজ আপনার মৃত্যুতে পুরো শহর আনন্দ পাবে। নিজের কর্মের ফল আপনি আজ পুরস্কার হিসেবে পাবেন। আমি ছেলে হয়ে হাততালি দিব, মন ভরে খাবো, চোখ ভরে আপনার শেষ পরিণতি দেখব। জাস্ট তো আজও আমার থেকে জিতে গেল, আজও সে জিতে গেল। আমি তো আজও হেরে গেলাম। সে একজন পবিত্র চরিত্রবান নারীর সন্তান, গর্ব করে বলতে পারবে, কিন্তু আমি কি বলবো? মেহরাব কান্নায় ভেঙে পড়ল। সে আজও জ্যাসের কাছে হেরে গেল। কি ভয়ঙ্কর ভাবেই না হেরে গেল। শাইলা সিদ্দিকী আজ প্রথম অনুভব করলো এত কিছু করে উনি কি পেল। কোনো ভালো খারাপে দুই পথে সে ভালো বেছে নিল না। আজ তার কর্মের জন্য তার সন্তান ডুকরে কাঁদছে, লজ্জায় নিজের অস্তিত্ব লুকাতে চাইছে। অবৈধ বাচ্চা, অবৈধ সন্তান বলবে লোকে, সেই ভয় মুছড়ে যাচ্ছে। দুপুরের দিকে বিশাল আয়োজন করা হলো। পুরো শহরের ধনী গরিব এক হলো। সবার মধ্যে কৌতূহল কি হতে যাচ্ছে। ঠিক একটায় জ্যাস উপস্থিত হলো। সবাইকে বসতে বলল নিজেদের জায়গায়। সবাই বসতেই হামজা বিশাল বড় গর্তে আগুন জ্বালিয়ে দিল। জ্যাস সবার উদ্দেশ্যে বলে উঠল, আজ থেকে পরক্রিয়া, আজ থেকে অন্যায় খুনের শাস্তি যেমন দেওয়া হবে, তার উদাহরণ আপনাদের চোখের সামনে কিছু সময়ের মধ্যে দেওয়া হবে। আজ থেকে আমি পুলিশ মানছি না। এরা ন্যায় বিচার করে তো, সঠিক বিচার করে তো। আজ থেকে 20 বছর আগে সিআইডি অফিসার প্রীতিলতা সেন এর কেসটা পুনরায় দেখা হোক। তারপর জ্যাস দুইবার হাততালি মারতেই ফারহান শিকদার, বাইজিদ শিকদার, সাইলা সিদ্দিকীকে নিয়ে আসা হয়। পুরো জনগণ তো কৌতূহলী চোখে তাকিয়ে আছে। ফারহান শিকদার সামনে গিয়ে শান্ত চোখে তাকিয়ে জ্যাস ওর প্যান্টের ভেতর মধুর পুরো বোতল ঢেলে দিল। তারপর ঠান্ডা একটা হাসি দিয়ে এক প্যাকেট লাল পিঁপড়ে ঢেলে দিল। লাল পিঁপড়ে হামলে পড়তেই ফারহান শিকদার যন্ত্রণায় চিৎকার শুরু করলো। করবি মুখের ভেতর একটা কাপড় ঢুকিয়ে দিল। যন্ত্রণায় চিৎকার কেউ না শুনুক, শুধু চোখ দিয়ে দেখুক এক জানোয়ারের শেষ পরিণতি। ফারহান শিকদারের শরীরটা আগুনের উপর শক্ত লোহার মধ্যে বেঁধে দিল। তারপর শান্ত চোখে শাইলা সিদ্দিকের দিকে তাকানো হলো। সাথে সাথে শাইলা সিদ্দিকী আর বাইজিদ শিকদারকেও বেঁধে দেওয়া হলো। নিজের বউকে যে পুরুষ অন্য পুরুষের হাতে তুলে দেয়, তাদের শাস্তি তো আরো ভয়ঙ্কর হওয়ার প্রয়োজন ছিল। বাবা বলেই কি পারিনি জ্যাস? জানা নেই, তবুও সে চোখে চোখ রাখলো। বাইজিদ শিকদারের যন্ত্রণায় মুচড়ে যাওয়া চোখ। মেহরাব মায়ের শেষ পরিণতি দেখতে পারল না। শত হলেও তো মা। জনগণের চোখের সামনে 3টা লাশকে শুধু পোড়ানো হয়নি, বিশাল এক পাপের রাজ্য ধ্বংস করা হলো। বোঝানো হলো অন্যায়কারী বাপ মা হলেও ছাড় দেওয়া উচিত নয়। পুরো দেশে এই ঘটনা ছড়িয়ে পড়ল। লাইভে, টিভিতে, নিউজে, সব জায়গায় মন্ত্রী পরিবারের শেষ পরিণতি, ভয়ঙ্কর কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়েছে। লোকমুখে ছিছি করছে সবাই। যা সবার সাথে বসে ইচ্ছে মতো খেলো। মেহরাবের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, তাও সে খাচ্ছে। করবি নড়াচড়া করছে। সব শেষ হলো। বাড়িতে ফিরতেই জ্যাস হুকুম করলো, আজকের পর এই বাড়িতে কেউ মন খারাপ করবে না, শুধু আনন্দ থাকবে বাড়ি জুড়ে। সকল পাপের ধ্বংস হয়েছে। কবিরের বউ ফারিয়া লজ্জায় মাথা নিচু করে রাখলো। জ্যাস তাকে উদ্দেশ্য করে বলল, আপনি লজ্জিত কেন? আপনার স্বামী সন্তান হয়ে যে পাপ করেছে, তাকে তো আপনার দোষ নেই। আপনি আপনার সন্তান নিয়ে সারা জীবন এই বাড়িতে থাকতে পারবেন। আপনার যখন মনে হবে আপনার জীবনসঙ্গী প্রয়োজন, করবীকে বলবেন, আমি আপনাকে সঠিক মানুষের হাতে তুলে দেব। এত শান্ত জ্যাস যেন সে তার জীবনের সকল দুঃখকে বিদায় জানিয়ে এসেছে। আশিক জ্যাসকে জড়িয়ে ধরে রাখলো কিছু সময়। ছোট ভাইকে সে কখনো সময় দিতে পারেনি, কখনো খুঁজতে চায়নি সত্যিটা কি। জেসমিন করবীকে বলল, আমি চলে যাচ্ছি আপু। কোথায়? আমাদের সেই ছোট্ট বাড়িতে। মাকে সত্যি বেঁচে আছে জেসমিন? জেসমিন কথা পাল্টে নেয়, হালকা হেসে বলে, সময়ই বলে দেবে। তুমি থাকো বলেই সে বেরিয়ে গেল। নূরও করবী থেকে বিদায় নিয়ে চলে গেল। ওর পিছু পিছু হামজা বের হলো। নূর ওর বাইকে উঠতে পেছনে বসে পড়ল হামজা।
প্রচুর রেগে নূর ওর দিকে তাকিয়ে ধাক্কা দিয়ে বাইক থেকে ফেলে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। হামজাও কম নয়, সেও একটা পাশ থেকে সাইকেল নিয়ে ওর পিছু নিল। সাইকেল কি আর চাইলেও বাইককে ধরতে পারে? হামজার অবস্থা ও যেন এখন এই অকেজো সাইকেলটার মতো হয়ে গেছে। সবাইকে তার কর্মের শাস্তি ভোগ করতে হয়, আগে কিংবা পরে। করবি নিজের রুমে এসে এদিক ওদিকে জ্যাসকে খুঁজল। খুবই শান্তভাবে বেলকনিতে বসে আছে জ্যাস। করবিকে দেখে মাথা নিচু করে রাখলো। কোনো দোষ না থাকায় ওরেও সারা জীবন যাদের ঘৃণা করে এসেছে, যাদের কষ্ট দিয়েছে, তারা ওর কোনোই ক্ষতি করেনি। আর যাদের আগলে রেখেছে তারাই ওর সবচেয়ে বড় শত্রু ছিল। শিকদার বাড়ি এখন একদম শান্ত থাকে। মেহরাব হসপিটালে যায়, জ্যাস নিজের অফিসে, আশিক নিজের কাজে, করবে সারাদিন বাসায়। আজ এক সপ্তাহে জেসমিন একবার দেখা করতে আসেনি। সে কোথায়? কল 2 বার করেছিল। করবি আজ ভাবলো বের হবে। ও রুম থেকে বের হয়ে এসে নিচে দেখলো ফারিয়া রান্না করছে, সাথে মেজোজা সাহায্য করছে। করবি ওদের সাথে হেল্প করতে চাইলো, কিন্তু জ্যাসের একদম এটা পছন্দ হবে না। তাই বলল, রান্না শেষ করবি, তুমি বরং বসো, এখনই জ্যাস মেহরাব আশিক আসবে। ওরা যেখানেই থাকুক দুপুরের খাবার তো একসাথেই খায় সবাই। করবি কাজ আছে বলে বের হলো। প্রথমে নিজের ভাঙা এই বাড়িটায় আসলো। বেশ গুছানো লাগছে। তাহলে জেসমিন এখানে থাকে, কিন্তু ভেতরে নেই। করবি আরও কিছু সময় অপেক্ষা করে নূরকে কল দিল। নূর কিছু সময়ের মধ্যে চলে আসলো। করবি নূরকে জিজ্ঞেস করলো, কোনো খোঁজ পেয়েছিস? নূর হতাশ হয়ে বলল, এই হালার আস্তানা অনেক দূর, মরছে তো মরছে, বলে গেলে কি হতো? করবি ওর মাকে খুঁজছে। ফারহান শিকদার তো মিথ্যে বলেনি। করবি ফারহান শিকদারের চোখ দেখেছে। কোথায় আছে ওর মা? আজ আমি বের হব, আগে জেসমিনকে খুঁজে নেই। নূর অনেক ভেবে বলল, জ্যাস হয়তো জানে। করবি অবাক হয়ে তাকাতেই নূর বলল, ওই রাতে শেষ সময় ফারহান শিকদার জ্যাসের কাছে ছিল। করবি বুঝতে পারলো নূর কি বলতে চাচ্ছে, কিন্তু জ্যাস তো করবির সামনেও আসে না, আলাদা রুমে থাকে, কথাও বলে না। কিভাবে করবি জিজ্ঞেস করবে? করবি নূর থেকে বিদায় নিয়ে বের হয়ে বাসায় আসলো। জ্যাস নিজের রুমে। করবি কয়েকবার উকি দিল, তারপর সাহস করে রুমে ঢুকে বলল, জ্যাস, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জ্যাস চশমার আড়ালে করবির দিকে তাকিয়ে আগে বসতে ইশারা করলো। করবি সোজা জিজ্ঞেস করলো, আপনি আমাকে এড়িয়ে কেন চলছেন? আমার সাথে কথা কেন বলছেন না? জ্যাস যেন এই কথাগুলো এড়িয়ে চলতে চেয়েছিল। করবি, তুমি জানো আমি তোমাকে প্রতিশোধের নেশায় বিয়ে করেছিলাম, কিন্তু এখন তো সব কিছু মিথ্যা প্রমাণ হলো। এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অকারণে, তোমাকে বন্দি করে রেখেছি, অনেক কিছু সহ্য করেছ। এইসব আমাকে তোমার দিকে তাকালেই অনেক যন্ত্রণা দিচ্ছে। তোমার অমতে তোমাকে বিয়ে করেছি, তবে আমি এখন অনেক ভেবেছি। কি ভেবেছেন? করবীর এমন প্রশ্নে জ্যাসের বুক ভার হয়ে আসলো। তাও সে নিজেকে সামলে বলল, তোমাকে মুক্তি দিব, সেটাই। করবীর পায়ের নিচের মাটি মনে হয় আলগা হয়ে গেল। সে টলমলে চোখে জ্যাসের দিকে তাকালো। কি যেন জিজ্ঞেস করতে এসেছিল, সবকিছু ভুলে গেল। জ্যাস ওকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। করবীর সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে জ্যাস দীর্ঘশ্বাস ফেলল। করবীকে খুশি হয়েছে, হবার কথা। এমন জঘন্য বংশের জঘন্য মানুষের সাথে কে থাকতে চাইবে? আমাদের জন্য তো একটা মেয়ে তার স্বপ্ন, তার জীবন বিসর্জন দিয়েছে। তারপর তার প্রিয় সন্তান করবীও। আর সারাটা জীবন জ্যাস সেই নারীকে নিজের মায়ের খুনি ভেবেছে। করবী রুমে এসে ফুপিয়ে কেঁদে উঠল। জ্যাসের এই একটা কথাই যেন করবীর বুকে কেউ তীর মেরেছে। এই মানুষটা যেমনই হোক, করবী ওকে ভালোবেসে ফেলেছে। ও তো চাইনি কখনো জ্যাস এমন কিছু বলুক। শুধু কি প্রতিশোধ ছিল? ভালোবাসা ছিল না একটু? করবী কাঁদছে, তখনই নিচ থেকে মেহেরাব এসে ওর দরজায় আঘাত করলো। করবীর চোখ মুখে দরজা খুলতেই জেসমিন করবীর বুকে ঝাঁপিয়ে পড়ল। করবী কিছু বুঝে ওঠার আগে জেসমিন ফিসফিস করে উঠল, আমাদের মা বেঁচে আছে আপু, আমাদের মা বেঁচে আছে। আমি এই 1 সপ্তাহ অনেক খুঁজে আজ লোকেশন পেয়েছি। ওই জানোয়ার আমাদের মাকে অনেক দূরে এক দ্বীপে আটকে রেখেছে। করবী যেন স্বপ্ন দেখছে। এটা সত্যি? সত্যি? হ্যাঁ সত্যি। মেহেরাব করবীর অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, চুপচাপ নেমে যায় নিচে।